গঙ্গাসাগরে ডুব মারা যাক, একটু পুণ্য অর্জন করা যাক। খুব ভালো লাগছে। পশ্চিম পাশ দিয়ে সাগর আর গঙ্গা, দক্ষিণ পাশ দিয়ে গঙ্গা, তা আসিয়া দুইজন এক জায়গায় সঙ্গম হয়েছে। ये भी चले जाएगा एक दिन, ये भी चला जाएगा, समय आएगा ये भी चले जाएगा, फिर यही मूर्ति ऊपरे चले जाएगा। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে চলেছি গঙ্গাসাগরে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কতদূর, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। সকাল সকাল আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। প্রথমে আপনাদের দেখাতে চলেছি শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আপনারা গঙ্গাসাগরে যাবেন। শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য সকাল 5টা 20 এবং 7টা 14 লোকাল ধরা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। বোর্ডে দেখিয়ে দিয়েছে 34720 নামখানা লোকাল, 7টা 14 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলো তাহলে আস্তে আস্তে 21 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। সময় বলছে এখন সকাল 7:09 আর আমাদের নামখানা লোকাল ছাড়ার সময় রয়েছে 7:14 শিয়ালদা থেকে 7টা 14 নামখানা লোকাল ধরে এবার আমরা যেতে চলেছি নামখানা স্টেশন। আর টিকিট প্রাইস নিয়েছে মাত্র 25 টাকা। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। সময় বলছে এখন 10:09। নামখানা স্টেশন দেখতে পাচ্ছেন। নামখানা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু প্রচুর টোটো অটো রয়েছে, মাত্র 15 টাকা ভাড়া নামখানা জেটিঘাট। নামখানা স্টেশন থেকে মাত্র 15 টাকার বিনিময়ে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি নামখানা জেটিঘাটে। নামখানা জেটিঘাট থেকে এখন আমাদের টিকিট কাটতে হবে বেনুবনের। নামখানা জেটিঘাটে এখানে একটা রুলস আছে, এখানে কিন্তু লঞ্চে ওঠার পরে লঞ্চে কিন্তু টিকিটটি কাটা হয়। ভাবছো কোন লঞ্চে যাবো, ঠিক এইরকম একটি লঞ্চ কিন্তু এখানে রয়েছে। সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন নিচের অংশে যে কিন্তু বসে আছে, আর উপর অংশে কিন্তু রয়েছে ড্রাইভার। আর আমরা যদি একদম উপরের অংশটা দেখি, উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু ইন্ডিয়ান একটা পতাকা রয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। যদি আমরা নামখানা জেটিঘাটের ভাইবটা দেখি, ঠিক এইরকম একটি ভাইব কিন্তু আমরা পেয়ে যাবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণ জাহাজ রয়েছে, জাহাজ থেকে শুরু করে ছোট সেই ডিঙি নৌকা সেগুলোও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি নদী। আর এখানে যেই নদীটি রয়েছে এটাই কিন্তু বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে, ঠিক এই রকম একটি পরিবেশ কিন্তু রয়েছে। আর এখানে যে জল যখন রোদ্দুর পড়ছে না, একদম চিকচিক কিন্তু করছে, অসাধারণ কিন্তু লাগছে। নামখানা জেটিঘাট থেকে সামনে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে বকখালি। আবার এই রাস্তা ধরেই কিন্তু আপনারা মৌসুমী আইল্যান্ডও যেতে পারবেন। এখানে কিন্তু নামখানা ফেরিঘাটের সময়সূচি দেওয়া রয়েছে, বেনুবন হইতে নামখানা পর্যন্ত লঞ্চ ফেরিঘাট সার্ভিস। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেনুবন থেকে যেই সময়সূচি সেটিও কিন্তু দেওয়া রয়েছে, আবার নামখানা থেকে যেই সময়সূচি সেটিও কিন্তু দেওয়া রয়েছে। যদি আমরা লঞ্চের ভেতরটা দেখি, ভেতরের অংশে কিন্তু ঠিক এইরকম একটি ভাইব কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভেতরের অংশটা ভালো করে খেয়াল করলে দুই সাইডে কিন্তু দুটি বসার জায়গা রয়েছে, মধ্যবর্তী অংশে খুব সুন্দর একটি বসার কিন্তু জায়গা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি হকারও রয়েছে, তোমরা যদি মন চাও এখানে কিন্তু বসে বসেও খেতে পারো। সময় কিন্তু এখন বেলা 11টা বেজে গেছে, আর আমাদের লঞ্চ কিন্তু এখন বেনুবনের উদ্দেশ্যে কিন্তু পাড়ি দিচ্ছে। নামখানা থেকে বেনুবনের সময় কিন্তু লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট, আর ভাড়া নিয়েছে কিন্তু মাত্র 40 টাকা। বোট থেকে কিন্তু আপনারা প্রচুর পাখি কিন্তু দেখতে পারবেন, আর বোটে পাখির খাবারও কিন্তু পাওয়া যায়। প্রচুর মানুষ কিন্তু বোট থেকে খাবার কিনে এখানের পাখিদের কিন্তু খাবার খাওয়ান। আর এখানের ভিউটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ কিন্তু দেখতে লাগে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট জার্নি করে এখন আমরা চলে এসেছি সাগরদ্বীপে। যেহেতু সামনে গঙ্গাসাগর মেলা রয়েছে, ওই জন্য সম্পূর্ণ বেনুবন ঘাটকে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। জেটিঘাট থেকে বেরোলেই কিন্তু প্রচুর টোটো অথবা ম্যাজিক কিন্তু রয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। টোটো হয়ে গেলে কত করে ভাড়া? 7 টাকা করে। আর যদি ম্যাজিকে যাই? ম্যাজিকও 60 টাকা করে পড়বে। ও আচ্ছা, ওটা রিজার্ভ করতে হবে। বেনুবন থেকে গঙ্গাসাগর প্রায় 11 কিলোমিটারের দূরত্ব, সময় লাগবে মাত্র 40 মিনিট। প্রায় 40 থেকে 50 মিনিট জার্নি করে এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরে, অর্থাৎ কপিলমুনির আশ্রমে। টোটো কিন্তু আমাদেরকে নামিয়েছে ঠিক এই অংশের, এখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে ঠিক এখানেই কিন্তু রয়েছে কপিলমুনির আশ্রম। গঙ্গাসাগর তো আমরা এসে গেলাম, তবে এবার আমরা কোথায় থাকবো? চলো তাহলে এবার থাকার জায়গাটা খোঁজা যাক। টোটো স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি কপিলমুনির আশ্রমের। এখানে আশ্রমের একদম সাইডেই কিন্তু রয়েছে ধর্মশালা। এখানে যে বাড়িগুলো
বাড়িগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত বাড়িতে কিন্তু বিনামূল্যে থাকতে দেওয়া হয়। তার জন্য কি করতে হবে, প্রথমে তোমাদের ধর্মশালার মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক এইটাই কিন্তু কপিল মুনির আশ্রম, তার সাইডেই কিন্তু রয়েছে ধর্মশালা। চলো তাহলে আস্তে আস্তে ধর্মশালার মধ্যে প্রবেশ করা যাক। আর ধর্মশালার মধ্যে প্রবেশ করে ঠিক এইরকম একটি পরিবেশ কিন্তু আমরা পেয়ে যাব। একদম সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু গাছ আছে, নারকেল গাছ। আর এখানে কিন্তু থাকার জন্য প্রচুর কিন্তু রুম রয়েছে, সমস্ত রুমেই কিন্তু আপনারা বিনামূল্যে থাকতে হবে। আপনারা যখন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার আগে কিন্তু এখানে যেহেতু ধর্মশালা রয়েছে, একটি ধর্মশালা তো এমনভাবে চলে না, কিছু টাকা প্রয়োজন, ওই জন্য এখানে ডোনেশন বাক্স রয়েছে। আপনারা ইচ্ছে সেখানে কিছু এখানে ডোনেশন করতে পারেন। ভাবছেন কপিল মুনির আশ্রমে তো চলে এলাম, কিন্তু খাবো কোথায়, তাই তো? খাওয়ার ঠিকানা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। কপিল মুনির আশ্রম, কপিল মুনির আশ্রম থেকে আপনারা 1 মিনিট সোজা সমুদ্রের দিকে আসলেই বা সাইডের দিকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ কিন্তু ভাতের হোটেলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা খেতে পারেন। সামনেই কিন্তু রয়েছে কপিল মুনির আশ্রম, আর আমরা কিন্তু রুম নিয়েছি একদম সাইডে, কপিল মুনির আশ্রমের সাইডে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর একদম কপিল মুনির আশ্রমের সাইডের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা ধরে মাত্র কিছু দূর হেঁটে গেলেই কিন্তু আপনারা গঙ্গাসাগর কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে আস্তে আস্তে সাগরে যাওয়া যাক, তারপরে আমরা স্নান করব। সমুদ্রের পাড়ে কিন্তু প্রচুর দোকান পাশার রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করে নিতে পারেন। আমরা কিন্তু চলে এসেছি গঙ্গাসাগরের। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের পাড় থেকে প্রচুর পরিমাণ কিন্তু এখানে দোকান পাশান ইত্যাদি কিন্তু রয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে সাগর, আর সাগরের ঢেউ কিন্তু বর্তমানে জোরে জোরে দেখতে পাচ্ছি হচ্ছে। আর একদম এই সামনে যে অংশগুলি দেখতে পাচ্ছি, এই সমস্ত অংশ কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে কাদা কাদা হয়ে গেছে। এখানে তেমন একটি ভালো বীজ কিন্তু নেই। আমরা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম সাগরের যে উপকূল আছে, এই কুলগুলি কিন্তু বর্তমানে বাদ দেওয়ার প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। আর এখন যেহেতু শীতের প্রথম বলতে গেলেই চলে, এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু গঙ্গাসাগর দর্শন করতে আসছেন, তার পাশাপাশি কিন্তু গঙ্গাতে স্নান করার জন্য আসেন। এই সমস্ত অংশে কিন্তু দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা সাগরে স্নান করব, কিন্তু জামা কাপড় কোথায় চেঞ্জ করব? আপনারা যেখানে রুম আছে ওখানেও চেঞ্জ করে আসতে পারেন, অথবা একদম সাগর পাড়ে কিন্তু এখানে প্রচুর জামা কাপড় চেঞ্জ করারও জায়গা রয়েছে। সাগরের একদম পাড়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন চটের মাধ্যমে কিছু গোল গোল তাবু কিন্তু করা আছে, কিছু পয়সার বিনিময়ে কিন্তু এখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারেন। এমন কিন্তু প্রচুর রয়েছে, যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে, এমন পরপর করে কিন্তু প্রচুর রয়েছে। আপনারা এর মধ্যে কিন্তু জামা কাপড় চেঞ্জ করতে পারেন। আপনারা যদি ভাবেন সাগরে এখানে পূজা করবেন, এখানে কিন্তু পূজা করারও ব্যবস্থা রয়েছে। একদম সাগর পাড়ে কিন্তু প্রচুর এখানে ব্রাহ্মণ রয়েছে ঘুরে বেড়াচ্ছে। যে কাউকে বলবেন যে আমরা এখানে সাগরে পুজো দেবো, অথবা সাগরের যে কাজগুলি থাকে যাবতীয় সমস্ত কাজ কিন্তু এখানে করতে পারেন। যেমন এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে সাগরের পুজো দিচ্ছে, অথবা বাড়ির কিছু কাজ থাকলে সেগুলোই কিন্তু এই সাগর পাড়ে এসে অনেকে করছে। অনেকেরই কিন্তু ইচ্ছা করে একটু দান ধ্যান করা, যেহেতু তীর্থস্থানে এসেছি। যদি আপনারা এই সাগর পাড়ে আসেন, এখানে কিন্তু পরপর প্রচুর পরিমাণ ভিক্ষুক কিন্তু আপনারা পেয়ে যান। এই ভিক্ষুকদের জন্য আপনারা কিছু খাবারও দিতে পারেন, অথবা কিছু টাকা পয়সাও কিন্তু আপনারা দিতে পারেন। আঙ্কেল একটু কথা বলি আপনার সাথে, আমি অ্যাকচুয়ালি ভিডিও করি ইউটিউবে, তো যেহেতু আপনাকে পেয়ে গেছি, আপনি তো গঙ্গাসাগরে ঘুরতে এসেছেন, তা আপনার এখন কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তা আপনি কি কপিল মুনির আশ্রমে পূজা দিয়েছেন, নাকি এখন গঙ্গাসাগর স্নান করে তারপরে দেবেন? কালকে দেবো, আগামীকাল। আচ্ছা, তা গঙ্গাসাগর মেলা হচ্ছে তো আর কিছুদিন পরেই বলতে গেলে, তা মেলায় কি আসার কোনো ইচ্ছা আছে বা প্ল্যান? মেলাতে ভিড় হয়, সেই জন্য দেখার ঠিক মতো সুযোগ হবে না বলেই আজকে আগাম চলে এসেছি। আচ্ছা, আমরাও কিন্তু আগাম এসেছি ওই জন্য। মেলাতে যেহেতু প্রচুর ভিড় হয় আর অনেকের দেখার ইচ্ছে আছে, মেলার আগে কত কি প্রস্তুতি হয়েছে, ওই জন্য আমরাও এসেছি। তা অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। সাগরে আসলে অনেকেরই কিন্তু ইচ্ছা করে আমরা গিয়ে একটু ফটোশুট করবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যামেরাম্যান রয়েছে, দেখতে পাচ্ছ ঠিক এই সব অংশে কিন্তু সকলে ফটো তুলছে। আপনারা চাইলে কিন্তু মাত্র কিছু পয়সার বিনিময়ে কিন্তু এখানে ফটোশুটও করতে পারেন। চলুন তাহলে এবার গঙ্গাসাগরে ডুব মারা যাক, একটু পুণ্য অর্জন করা যাক। যেহেতু দূরে একটু বেশি গভীর আছে, ওই জন্য কিন্তু আমি বেশি দূরে যেতে পারিনি, কিন্তু কাছাকাছি এসে কিন্তু স্নান করছে। আপনারা কিন্তু সবসময় সতর্ক থাকবেন, বেশি দূরে কিন্তু যাবেন না। যেখানে অল্প জল আছে সেখানে কিন্তু আপনারা স্নান করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বালি রয়েছে। একটি বিষয় আমি যেটা খেয়াল করলাম, এখানে কিন্তু ঢেউ যেগুলি আসছে এগুলো কিন্তু বেশিটা বড় না, যেমন তোমরা দেখেছো দীঘা অথবা পুরী, তেমন কোনো ঢেউ না। এখানে কিন্তু হালকা হালকা যে ঢেউ না, সেই ফিলটা আপনারা পেয়ে যাবেন। স্নান তো করা হয়ে গেছে, চলুন তাহলে আস্তে আস্তে কপিল মুনির আশ্রমে যাওয়া যাক। তার পাশাপাশি আজকে কিন্তু আপনাদের দেখাতে চলেছি 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কতদূর হয়েছে, আর
সম্পূর্ণ কিন্তু কপিলমুনির আশ্রমের ডিটেলও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আর আজকে গিয়ে কিন্তু কপিলমুনির আশ্রমে পূজাও দেবো। চলুন তাহলে আস্তে আস্তে কপিলমুনির আশ্রমে যাওয়া যাক। ভাবছেন পূজা দেবো, কিন্তু ডালা কোথায় পাবেন, তাই তো? সামনেই কিন্তু আপনারা কপিলমুনির আশ্রম দেখতে পাচ্ছেন, আর একদম মন্দিরের সামনেই কিন্তু এখানে রয়েছে ডালা আঁকড়ে। আর এখানেই কিন্তু পূজার জন্য যাবতীয় যে ডালা সেগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। মন্দির কিন্তু খুলে যায় সকাল 5টা থেকে, আবার 10:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, তারপরে কিন্তু আবার খুলে যায়। আমরা যদি মন্দিরের ভেতরে অংশটা দেখি, ভেতরের অংশে কিন্তু খুব সুন্দর কপিল মন্দির কিন্তু একটি মূর্তি রয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রচুর দেবদেবতারও মূর্তি রয়েছে। ডালা কিনলেন, মন্দির দর্শন করলেন, তারপর পূজা দিলেন, তারপর আমাদের মনে হয় যে একটু বিশ্রাম নিলে ভালো হয় একটু মন্দিরের আশেপাশে। একদম মন্দিরের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আপনারা এসে বিশ্রাম করতে পারেন। মন্দিরের একদম সামনের অংশটা দেখি, সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি লাইন দিয়ে প্রচুর পরিমাণ কিন্তু ভিক্ষুক রয়েছেন। আপনারা কিন্তু সকলে এসে এখানে ভিক্ষুকদের দান ধ্যানও করতে পারেন। মন্দিরের একদম সামনের অংশে কিন্তু এমন রেলিং কিছু করা রয়েছে, সকলে কিন্তু এখানে এসে চেলেই পারেন তাদের যা মানুষ কামনা রয়েছে সেগুলি কিন্তু পূরণ করার জন্য। বলছি বাবা, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর তো শুনেছি প্রচুর পরিমাণ আয়োজন করার হয়, কিন্তু 2024-এ এখানে কেমন কি আয়োজন হতে চলেছে আপনার কি কিছু জানা আছে? এই কিছু কিছু জানা আছে, মানে পুরো আগের চেয়ে খুব আর একটু বাড়তি হয়েছে। হ্যাঁ, মেলা আর একটু খুব ভালো হয়েছে। আচ্ছা, তা আপনি একটু কপিলমুনির আশ্রমের এক লাইনে কিছু ইতিহাস যদি বলতেন না, খুবই ভালো হতো। আচ্ছা, কপিলমুনির হিস্ট্রিটা বলবো? হ্যাঁ। আচ্ছা, এই কপিলমুনি অযোধ্যার থেকে আসিয়া এধারে গঙ্গাসাগরে সে ভজন সাধন করত। তা ভজনের সাধনে যখন ধ্যানে বসছিল, তখন এখানে সগর রাজা করে রাজা ছিল। তার সগর রাজার 60,000 পুত্র। তখন কপিলমুনি সগর রাজা ইন্দ্রযজ্ঞ করত। সগর রাজা ইন্দ্রযজ্ঞ করত। তাই ইন্দ্ররাজ কি করেছে, ওই ইন্দ্রযজ্ঞতে সগর রাজা ঘোড়া দান করত। তাই ঘোড়াকে ইন্দ্ররাজ চুরি করে এনে ওই কপিলমুনির পিছনে বেঁধে দিয়েছে। দিয়ে আবার রাজাকে বলছে যে হে রাজামশাই, আপনার ঘোড়া চুরি করে কপিলমুনি বট গাছে লাগে বেঁধে রেখেছে। তখন ওনার 60,000 পুত্র আসিয়া কপিলমুনিরে অপমান করেছে। অপমানি করার পর উনি অভিশাপ দিল। উনি যখন অভিশাপ দিয়েছে, 60,000 পুত্র ভস্ম হয়ে গেল। তাই 60,000 পুত্রকে উদ্ধার করবে কি দিয়ে? তাইলে এখন তার বংশধর কে আছে? বংশধর আছে একমাত্র দিলীপ রাজা। দিলীপ রাজা, এই সগর রাজার বংশধর দিলীপ রাজা ছিল। আচ্ছা, দিলীপ রাজার সন্তান ছিল ভগীরথ। আচ্ছা, সে ভোগে ভোগে জন্ম হয়েছে। তাই ভোগে ভোগে জন্ম হয়েছে পর উনি বলল যে আমার বংশ উদ্ধার কী দেওয়া হবে। তখন কপিলমুনি বলছে, যাও তুমি গঙ্গাকে নিয়ে আসো, গঙ্গার ধ্যান করো, গঙ্গা মা এখানে আসবে, তোমার 14 সিঁড়ি উদ্ধার হবে, তোমার 60,000 বংশ উদ্ধার হয়ে যাবে। তাহলে এখন গঙ্গাকে কী করে পাবে? কপিলমুনি তো সে ধ্যানে 60,000 বছর ধ্যান করে তারপরে মাকে হিমালয় থেকে নিয়ে আসছে এই যে পশ্চিম পাশের এই গঙ্গাটা দিয়া। হ্যাঁ, এই পশ্চিম পাশের গঙ্গা দিয়ে, আর দক্ষিণ সাইড থেকে আসছে সমুদ্র, যেটা বলে সাগর। তাই পশ্চিম পাশ দিয়ে সাগর আর গঙ্গা, দক্ষিণ পাশ দিয়ে গঙ্গা, তা আসিয়া দুইজন এক জায়গায় সঙ্গম হয়েছে। তারপর কপিলমুনির সাগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করল। এইখানে কর্ম স্নান করলে কর্ম যায় না, স্নান করিলে পাপ মুক্তি হয় না। তা এখানে একমাত্র 14 সিঁড়ির নামে যারা 14 বংশ গত হয়ে গিয়েছে তাদের নামে জলদান, তিলদান এবং জলতর্প পিণ্ড করিলে তার 14 সিঁড়ি উদ্ধার হয়।
আচ্ছা, রাধে 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 রাধে। রাধে রাধে, অনেক অনেক ধন্যবাদ বাবা। কপিলমুনি আশ্রমের একদম পাশেই কিন্তু রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর। এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর মা গঙ্গার একটি মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে। চলো আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়া যাক আর সরোবরটা সম্পূর্ণ দেখা যাক। আমরা যদি সরোবরটার নিচের অংশটা দেখি, জলের অংশ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মাছ কিন্তু এখানে খেলা করছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। যদি আমরা এই অংশটা দেখি, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ মাছ কিন্তু খেলা করছে। বেশিরভাগ এখানে তেলাপিয়া যে মাছগুলি, সেই মাছগুলি কিন্তু এখানে রয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আমি কিন্তু একদম কাছের অংশে চলে এসেছি, তবেও কিন্তু দেখতে পাচ্ছি মাছগুলোকেও কিন্তু পালাচ্ছে না ভয়তে। মানে এখানকার এমনই একটা নিয়ম এই সরোবরের একদম মধ্যবর্তী অংশে কিন্তু রয়েছে মা গঙ্গা। অসাধারণ কিন্তু দেখতে লাগছে মাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কপিল মুনির খুব সুন্দর একটি মূর্তিকে কিন্তু তুলে ধরা হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। তার পাশে যদি আমরা দেখি, এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু মহাদেবের একটি মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে এক কথায় বলতে গেলে। মন্দিরের একদম সাইডটা যদি আমরা দেখি, সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এমন ছোট ছোট করে প্রচুর পরিমাণ সারিবদ্ধ কিন্তু ঘর রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ল্যাংটা সাধু তারা কিন্তু এখানে বসে থাকেন। আর যেহেতু এখন মেলা না, মেলার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ বলতে গেলে সাধু কিন্তু থাকেন। এখন কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত যে ঘরগুলি রয়েছে এগুলি কিন্তু বন্ধ রয়েছে, দুটি একটি ঘর কিন্তু খোলা রয়েছে, একটি দুটি সাধু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বসে রয়েছে। এখানে যে ছোট ছোট ঘরগুলি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাধুদের যাবতীয় যেগুলি সামগ্রী সেগুলি কিন্তু রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ভোলে বাবার ত্রিশূল কিন্তু রয়েছে, আর এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি যজ্ঞ করার জন্য যাবতীয় যেগুলি লাগে সেগুলি রয়েছে। আর সমস্ত যেই বলতে গেলে ঘরটি, এটি কিন্তু সম্পূর্ণ দেব দেবতার চিত্রের মাধ্যমেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে যেই সাধু বাবা থাকে, অর্থাৎ নাগা যেই সাধুগুলি থাকে, তেনারা কিন্তু ঠিক এই অংশে বসে থাকেন, আর ভেতরের অংশে কিন্তু তাদের বিশ্রাম করার জন্য জায়গা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন বাবা রয়েছেন। कैसे हो आप? बढ़िया भगवान। आप बंगाली बोल सकते हो? बंगाली भी बोल सकते, हिंदी भी बोल सकते, इंग्रेजी बोल सकते, मराठी भी, गुजराती भी। ঠিক আছে, আপনি তাহলে বাংলায় বলেন। আমার যেহেতু বাংলা অডিয়েন্স, ওই জন্য বলছি। बांग्ला में पूरा साफ बोलते पारबो नहीं। अच्छा ठीक है, तो हिंदी से ही बोलिए। यहाँ पर मेला कब से शुरू होने वाले हैं? मेला यहाँ मकर संक्रांति को। मकर संक्रांति तो अच्छा ठीक है। तो और एक बात है, यहाँ पर कितने नागा साधु आता है, कितने हजार? एखने आज आता है, हर साल आता है 2000, 1500। हाँ इस साल इतना आएगा नहीं। इस अच्छा साल इलाहाबाद कुंभ है, हाँ ठीक है नहीं है? हाँ, मैं भी गए थे इलाहाबाद में। अभी इलाहाबाद में झंडा ऑपरेशन वहाँ मध्य इलाहाबाद में कुंभ मेला लगा हुआ है। हाँ सब साधु लोग को कौन है? त्रिवेणी संगम में। हाँ, त्रिवेणी। और अभी आज तो पारे जगह अपना टेंट फेंट लगा हाँ। है। कोई साधु आएगा, कोई साधु ना भी आएगा। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে কিন্তু তিনটে মন্দির ছিল এখানে, সেই তিনটে মন্দির কিন্তু জলের তলায় চলে গেছে। আর এটি কিন্তু চতুর্থ মন্দির, मतलब ये चौथा नंबर मंदिर है। हाँ, ये कि समुद्र में जा सकते हैं कभी? हाँ, ये भी चले जाएगा एक दिन, ये भी चला जाएगा। समय आएगा, ये भी चले जाएगा। फिर यही मूर्ति ऊपर चले जाएगा। अच्छा इससे हाँ। जगह इनका जगह पहले से ही हाँ हाँ ले ली चुका है। अच्छा, और एक बात पूछना था, आपका जिंदगी कैसा चलता है सब ऐसे में? प्रभु की इच्छा, कपिल बाबा की इच्छा से हमारे अच्छा जगत जगत जनता के हिसाब से। अच्छा हम लोग किसी का मांगता नहीं, हाँ जिसकी श्रद्धा होता है वो दे जाता है, वही हमारा। अच्छा, तो आप यहाँ पर कितने साल से हो? लेकिन 40 साल हो गए 40 साल हो गया। जी। और कपिल मुनि का कुछ हिस्ट्री आपको पता है तो प्लीज बोलिए। नहीं जी, अभी हमारा शरीर खराब है। हाँ अच्छा अच्छा ठीक है, कोई ना। और आपका सिलान पिलान लेके। ओ अच्छा, आपका तबीयत बहुत बुरा है लगता है। और एक बात मैं देख रहा था, यहाँ पर आप तो यहाँ पर यज्ञ वगैरह करते हो हाँ जी। शायद, और पीछे घर भी है, हाँ जी, वहीं पर कि आप लोग सब सोते हो, विश्राम लेते हाँ, हो? ये कि ना आराम करता हूँ बाबा, दिन भर बसा जा रहा हाँ, हाँ, हाँ। थोड़ी जा हाँ, और खाना और एक बात पूछना था। से बनाते खाते। हाँ, और एक बात पूछना था, खाना पिया क्या निरामिष करते हो क्या आमिष? हाँ जी, निरामिष। हमारा आमिष नहीं खाते, आमिष नहीं नागा खाते। फौज है हम लोग। हाँ वो तो है। जैसे एक फौजी होता है, हाँ। ऐसा फौजी जैसा हम हाँ लोग। हाँ हाँ वही। फौजी हाँ वो सरकारी माल होता है, हाँ हम लोग वहाँ सरकारी में। हाँ अच्छा ठीक है, तो आप मुझे फिर आशीर्वाद ही कर दो। जय हो, खुश रखे भगवान, ऐसे हर साल आते रहो। हाँ
अभी तो जैसा पर्यटक तो ज्यादा नहीं आ रहा है। हाँ जी जी। हाँ, तो अब खाना पीना कैसे चल रहा है? जैसे मिल जाता है ऐसे ही खा लेते। हाँ हम लोग खाते मिरामिस साग सब्जी, हाँ। है ना, मांस मांस छूते नहीं है, प्याज लहसुन। अभी तो मेला का टाइम नहीं है, फिर भी अभी मेला का टाइम नहीं है, अपन पब्लिक भी नहीं है। हाँ वही तो। जैसे प्रभु चलाता है ऐसे ही चलते हम लोग। अच्छा, आज सुबह में क्या खाया आपने? सवेरा में चाय बिस्कुट, हाँ दोपहर भी भात खाया, हाँ। और रात को? सुंदर वाला भात ही खाएंगे दोपहर। अच्छा, ऐसा ही जिंदगी चलता है। अच्छा, और एक बात पूछना था मुझे, आपका सिर में देख रहा हूँ बहुत अच्छा सा जटा है, ये कितने दिन से है? ये कम से कम 45 साल। 45 साल? अब बाल नहीं काटते? 98 से। ও ভাই, बढ़िया बढ़िया মাননা পড়েগা। 45 বছর ধরে কিন্তু বাবা এখানে চুল কিন্তু কাটেন না, আর এখানে কিন্তু রয়েছে জটাটা কিন্তু বাবা খুলছেন ফাইনালি। কত বড় জটা একবার তোমরা দেখে নাও। এই যে নিচের অংশ, ওরে বাবা রে বাবা, নিচের অংশ কিন্তু প্রায় বলতে গেলে বাবা বসে আছে এখানে প্রায় 5 ফুট না ওই 4 ফুট মতন, আর এখান থেকে কিন্তু নিচের অংশে ঠেকে গেছে। মানে কত বড় বাবা জটাটা শুধু একবার দেখো, প্রচুর বড় কিন্তু বাবার জটা। মানে বলতে গেলে 45 বছর ধরে কিন্তু বাবা চুল কাটেন না, এই জটাটা কিন্তু জমাচ্ছেন। এত বছর ধরে কিন্তু বাবা এখানে রয়েছেন, আর সেই বছর ধরেই কিন্তু এখানে জটা রয়েছেন। বাবা কিন্তু আগে ছিলেন কেদারনাথে। आप पहले केदारनाथ पे था ना? हाँ जी, केदारनाथ। अच्छा, केदारनाथ पे आप कितने दिन से था? हम लोग 6 मास हमेशा था। अच्छा, 6 मास हम। हाँ, चलो जाएंगे। अच्छा, गेजनू बाबा का दर्शन करे शुरू में। हाँ, चले। अच्छा अच्छा। आपका तो बाल बहुत ही लंबा है भाई, देखो মানে দেখো যে কতটা বড়, এর থেকেও লম্বা ছিল। এই যে বিনি দিয়েছি তো, হ্যাঁ, এর জন্য একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এই বেনুনি দেওয়ার জন্য একটু ছোট হয়ে গেছে, মানে এর থেকেও কিন্তু লম্বা ছিল বাবার যে জটা। দাঁড়িয়ে হ্যাঁ, পা থেকে 2 হাত নিচে, দাঁড়িয়ে পা থেকে 2 হাত নিচে, ভাবা যায় তার মানে একটা মানুষের চুল কত বড় হতে পারে। এই বাবার এই জটা না দেখলে কিন্তু আমরা জানতেই পারতাম না। দেখো যে এখানে রয়েছে জটার অংশ, আর বাবার মাথা কিন্তু এখানে এত বড়। বাবা और एक बात पूछना था, ये बाल क्या रियल है पूरा का पूरा? पूरा অরিজিনাল है, একদম অরিজিনাল জটা কিন্তু বাবার। তার মানে ভাবতে পারছো 45 বছর ধরে কিন্তু বাবা এই জটাটা তৈরি করেছে। ভাবার বিষয় আছে কিন্তু ব্যাপারটা, প্রায় মাথা ওইখানে আছে বাবার, আর একদম নিচের অংশ মানে এত বড় জটা। और एक बात मैं देख रहा हूँ बाबा, आपका बाल का यहाँ पर एक रुद्राक्ष है, ये कब से है? ये शुरू से हमारा शुरू से ही है? 14 मुखी रुद्राक्ष है हमारा। আচ্ছা, 14 মুখী রুদ্রাক্ষ এটা, তাই তো? আচ্ছা, এটা 14টা মুখ রয়েছে। আচ্ছা, এই 14 মুখ রুদ্রাক্ষ চুলে দিলে এর ফল কি হয়, मतलब ये क्या फल मिलता है? हार्ट अटैक नहीं आता है। এই 14 মুখী রুদ্রাক্ষ যদি গলায় মালা দেওয়া হয় তাহলে কিন্তু কোনোদিন হার্ট অ্যাটাক হয় না, তাই এই কথাটাই কিন্তু বাবা মাতারে বললো। তার মানে ভাবার বিষয়, এই রুদ্রাক্ষের কতটা কিন্তু গুণমান রয়েছে। बहुत गुणमान है, जो माने वो जाने। अच्छा, जो माने ने वो जाने ना। अच्छा, बहुत बहुत धन्यवाद, अनेक अनेक शुक्रिया। मैं बांग्ला और हिंदी दोनों एक साथ बोल दिया आपके जैसा ही। बैंगलोर वाला भी हमारे का चाचा है। अच्छा, बेंगलोर? बैंगलोर से आया। अच्छा, बेंगलोर से आया है। हाँ, अभी एक ही जन्म में हाँ, बैंगलोर में काज को तो 25 साल के बाद आया। अच्छा अच्छा আচ্ছা साल भर हुआ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছর যেই মাঠে গঙ্গাসাগরের মেলা হয় সেই মাঠে কিন্তু বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাঁশ এনে রাখা রয়েছে, প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুদিনেরই কিন্তু অপেক্ষা, তারপরেই কিন্তু গঙ্গাসাগর মেলা হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছ না ফাঁকা মাঠ, প্রচুর একটা এলাকা জুড়েই কিন্তু এখানে ফাঁকা মাঠ রয়েছে। এই সমস্ত মাঠ জুড়েই কিন্তু জমজমাট একটা মেলার আয়োজন কিন্তু করা হয়। প্রচুর পরিমাণ কিন্তু এখানে নাগা যেই সাধু তাদের কিন্তু দেখতে পাবেন, তার পাশাপাশি তো দোকান পাশান তো রয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে যায় গঙ্গাসাগরে। এখন কিন্তু বিকালবেলার সমুদ্রের ভিউটা একবার দেখে না, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি ঢেউ কিন্তু মাঝে মধ্যেই ডাক দিচ্ছে। অসাধারণ একটি ভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে 2025-এ গঙ্গাসাগর মেলায় আসছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।